আমার আজকের আলোচনার বিষয় জীবনানন্দের প্রভাব। পাড়ার মাঝারে সবচেয়ে সেই কুঁদুলি মেয়েটি কই? বিশ্বাস করা শক্ত হলেও একথা সত্য যে এ লাইন জীবনানন্দেরই রচনা। প্রথম কাব্যগ্রন্থ ঝরা পালকের অন্তর্গত বিভিন্ন কবিতায় এভাবেই লক্ষ্য করা যেতে পারে সত্যেন্দ্রনাথ, মোহিতলাল, নজরুল, যতীন্দ্রমোহনের মিশ্র প্রভাব। অচিরেই এর প্রভাব কাটিয়ে উঠতে সক্ষম হয়েছিলেন জীবনানন্দ। নির্মাণ করেছিলেন এক নিজস্ব কাব্য ভাষা, যে ভাষার বিষণ্ণ উদাস সুর দীর্ঘ 50 বছর ধরে আবিষ্ট করে রেখেছে বাঙালি পাঠককে। বেতের ফলের মতো নীলাভ ব্যথিত তোমার দুই চোখ, খুঁজেছি নক্ষত্রে আমি কুয়াশার পাখনায়, সন্ধ্যার নদীর জলে নাবে যে আলোক, জোনাকির দেহ হতে খুঁজেছি তোমার সেইখানে, ধূসর পেঁচার মতো ডানা মেলে অঘ্রাণের অন্ধকারে, ধানসিঁড়ি বেয়ে বেয়ে সোনার সিঁড়ির মতো ধানে আর ধানে, তোমারে খুঁজেছি আমি নির্জন পেঁচার মতো প্রাণে। জীবনানন্দ দাশগুপ্ত নামে যার আবির্ভাব, তিনি কখন যে জীবনানন্দ দাশ থেকে হয়ে উঠেছিলেন শুধুই জীবনানন্দ, রবীন্দ্রোত্তর বাংলা কবিতার শ্রেষ্ঠ কবি। আর তাই জন্মশতবর্ষের কয়েক বছর আগে শিক্ষিত কবিতা পাঠকের কাছে প্রভাবিত জীবনানন্দের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় জীবনানন্দের প্রভাব। মৃত মুখ আমাকে কাঁদায়। জাগ্রতে, স্বপ্নে বা স্মৃতিতে যেখানেই তার উপস্থিতি দেখি, খুব প্রাঞ্জলভাবে খানিকটা প্রাণ যেন জল হয়ে চোখ দিয়ে বেরিয়ে আসে। তা থেকে আমি এই ব্যক্তিগত সত্যে এসেছি, কবি সত্যও তাকে বলা যায়। প্রত্যেকটি মৃত্যুর সঙ্গে আমার মৃত্যুর কাছাকাছি যাই, আমরা প্রত্যেকেই সেটা যাই। সঞ্জয় ভট্টাচার্য লিখিত অমিত মূল্যবান গ্রন্থ কবি জীবনানন্দ দাশের শেষ পৃষ্ঠায় এই কথাগুলি রয়েছে। স্পষ্টই বোঝা যায় ট্রাম দুর্ঘটনায় জীবনানন্দের অকাল মৃত্যুর অব্যবহিত পরেই লাইনগুলি লেখা হয়েছে। এও বোঝা যায় গভীর ভালোবাসা ছাড়া এরকম লাইন লেখা কারোর পক্ষেই সম্ভব নয়। আচ্ছা, কবিতা রচনার ব্যাপারে একজন কবি সমকালীন আর এক কবি দ্বারা প্রভাবিত হয়েছেন, সাহিত্যের ইতিহাসে এরকম ঘটনা বিরল। অথচ এরকম ঘটনাই ঘটেছিল সঞ্জয় ভট্টাচার্যের কবি জীবনে। এর থেকেও বোঝা যায় জীবনানন্দকে কত গভীরভাবে তিনি নিজের ভেতরে গ্রহণ করেছিলেন। ঘ্রাণ, ঘুম, হেমন্ত, স্বাদ, অগাধ, স্বাদ, নীড়, লেনদেন, এইসব শব্দ জীবনানন্দের কবিতায় এত বেশি ব্যবহৃত হয়েছে যে এখন মনে হয় এগুলি জীবনানন্দেরই নিজস্ব শব্দ। সঞ্জয় ভট্টাচার্যের কবিতার মধ্যেও এই সমস্ত শব্দের বহুল প্রয়োগ লক্ষ্য করা যায়। যেমন নূতন ক্ষুধার ঘ্রাণ, তোমার মাটির ঘ্রাণ, তোমার জলের স্বাদ, জীবনের অগাধ পিপাসা, হেমন্তের গভীর বিকাল, তারপর ধরো ফুরিয়েছে লেনদেন ইত্যাদি। সঞ্জয় ভট্টাচার্যের দুটি কবিতার লাইন বলি। হাত দিয়ে ছুঁয়ে গেছি মানুষের মানুষেরে, চেনা কি হয়েছে তবু তারা। আরেকটা, পৃথিবীর রূঢ় আলো মুছে দেয় সব পরিচয়, সব ছায়া মুছে ফেলে রৌদ্রে এসে দাঁড়ায় হৃদয়। কবির নাম উল্লেখ না করলে অনেক কবিতা পাঠকেরই ধরে নেবেন যে এইসব পংক্তি জীবনানন্দের রচনা, সঞ্জয় ভট্টাচার্যের নয়। জীবনানন্দ তার একাধিক কবিতায় প্রেম অপ্রেম শব্দটি ব্যবহার করেছিলেন। সঞ্জয় ভট্টাচার্য তার একটি কাব্যগ্রন্থের নামই রেখেছিলেন অপ্রেম ও প্রেম। কবি হিসাবে সুভাষ মুখোপাধ্যায়ের অবস্থান জীবনানন্দের বিপরীত মেরুতে। জীবনানন্দের কবিতা যদি হয় প্রাইভেট, সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা তবে পাবলিক। জীবনানন্দের কবিতা একলা মানুষের কবিতা। সে কেন জলের মতো ঘুরে ঘুরে একা কথা কয়,
অন্যদিকে সুভাষ মুখোপাধ্যায় সমষ্টিবাদী। তার কবিতায় শোনা যায় বহু মানুষের সম্মিলিত কণ্ঠস্বর, যেন কোনো মিছিল থেকে প্রতিবাদে আকাশের দিকে উত্তোলিত হচ্ছে শত শত মানুষের মুষ্টিবদ্ধ হাত। ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত। আশ্চর্যের ব্যাপার এই যে সুভাষ মুখোপাধ্যায়ের মতো কবিও সূচনা পর্বে জীবনানন্দের দ্বারা প্রভাবিত হয়েছিলেন। প্রথম দিককার কাব্যগ্রন্থ পদাতিকে কিছু কবিতায় তার প্রমাণ রয়েছে, যেমন সাদা ডিস্টায় দাদু হরিণের মাংস, মনের হরিণ সোনা হলো তার নয়নে, নরম চটির গুহায় গোপন পাদুটি নিয়েছে কখন যাযাবরদের সঙ্গ। বা চলো তার চেয়ে মরা করে গাঁড় গুঁজে হব অপরূপ অপরাহ্নের নদী। ডিশে হরিণের মাংস, খড়, অপরাহ্নের নদী, জীবনানন্দের কবিতার জগৎটির কথাই কি আমরা মনে করিয়ে দেয় না আমাদেরকে? জীবনানন্দের প্রভাব সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় পঞ্চাশের কবিদের কবিতায়। এর সম্ভাব্য কারণগুলি আমরা বিবেচনায় আনতে পারি। এই যে পঞ্চাশের দশকে যেসব তরুণ কবিরা কবিতা লিখতে শুরু করেছেন, তাদের লক্ষ্য ছিল বুদ্ধদেব বসু সম্পাদিত কবিতা পত্রিকায় তরুণতম কবি হিসাবে অন্তর্ভুক্ত হওয়া, যে কবিতা সবচেয়ে বেশি সম্মানিত হয়েছে জীবনানন্দ। তাছাড়া জীবনানন্দের কবিতাকে বৃহৎ পাঠক সমাজে সুপরিচিত করে তোলার ব্যাপারে প্রধান ভূমিকা নিয়েছিলেন যে কবি, সেই বুদ্ধদেব বসুর জীবনানন্দের কবিতার উপর লেখা মূল্যবান প্রবন্ধগুলি কবিতা পত্রিকাতেই প্রকাশিত হয়। স্বাভাবিকভাবেই রবীন্দ্র উত্তর যুগের শ্রেষ্ঠ কবির আসনটি জীবনানন্দের জন্যই তখন ধীরে ধীরে নির্দিষ্ট হয়ে উঠছে। এর পাশাপাশি আরও 3টি গুরুত্বপূর্ণ ঘটনা আছে। সেনেট হলে অনুষ্ঠিত বাংলা প্রথম স্মরণযোগ্য কবি সম্মেলনে কবিতা পড়ার জন্য প্রথম কবিরূপে তার মনোনীত হওয়া, ট্রাম দুর্ঘটনায় তার অকাল মৃত্যু, মরণোত্তর একাডেমি পুরস্কার লাভ তাকে তখন নতুন কবিদের চোখে বাংলা কবিতার মঞ্চে প্রধান চরিত্র করে তুলেছিল। পঞ্চাশের কবিদের কবিতায় তার প্রভাব এত ব্যাপক। পঞ্চাশের বিশিষ্ট কবি তারাপদ রায়কে এজন্যই লিখতে হয়েছিল হয়তো, স্যার বারান্দায় একটু অপেক্ষা করুন, 2 লাইন লিখে নিতে দিন, একটু লিখতে দিন, আপনার উৎপাতে বড় ব্যতিব্যস্ত আছি। 8 বছর আগেকার লাশকাটা ঘর থেকে রক্তমাখা ঠোঁটে প্রত্যেক রাত্রিতে কোনো পরিচয় নেই, কোনো আত্মীয়তা নেই। কেন আমার ঘরের মধ্যে, কেন? দয়া করে বারান্দায় অপেক্ষা করুন। পঞ্চাশের কবিদের মধ্যে যে কবির কবিতায় জীবনানন্দের প্রভাব হয়তো সর্বাধিক, তিনি শক্তি চট্টোপাধ্যায়। দেয়ালির আলো মেখে নক্ষত্র গিয়েছে পুড়ে কাল সারা রাত তার পাখা ঝরেছে বাতাসে। শক্তি চট্টোপাধ্যায়ের এই লাইনগুলি পড়তে পড়তে, কিংবা কাল সারা রাত অতিশয় স্বপ্নে স্বপ্নে বিদ্যুৎ চমকে জাগিয়ে রেখেছিল আমায় পুরনো চাঁদ, সারা রাত অকুণ্ঠ নতুন মৌসুমীর মধ্যে ডুবে গিয়েছিলাম আমি। লাইনগুলি পড়তে পড়তে আমাদের মনে পড়ে যায় জীবনানন্দের হাওয়ার রাত কবিতার কথা, যার প্রথম কয়েকটি লাইন, গভীর হাওয়ার রাত ছিল কাল, অসংখ্য নক্ষত্রের রাত, সারা রাত বিস্তীর্ণ হাওয়া আমার মশারিতে খেলেছে, মশারিটা ফুলে উঠেছে কখনো মৌসুমী সমুদ্রের পেটের মতো, কখনো বিছানা ছিঁড়ে নক্ষত্রের দিকে উড়ে যেতে চেয়েছে। আবার শক্তি চট্টোপাধ্যায় যখন লেখেন, শুধু চোখ মেলে দেখা এই হাঁস স্পর্শ করা নয়, সরোজিনী বুঝেছিল শুধু তার বোঝেনি হৃদয়, তখন আমাদের মনে পড়ে যায় জীবনানন্দের সপ্তক কবিতার কথা, যার প্রথম লাইন, এইখানে সরোজিনী শুয়ে আছে, জানি না সে এইখানে শুয়ে আছে কি না। শক্তি চট্টোপাধ্যায় তার এক চতুর্দশপদী কবিতার প্রথম লাইনে লিখেছেন, মোহিনীর ঘোড়াগুলি মোহিনীর ঘরে ফেরে নাই। মোহিনীর ঘোড়াগুলি বলতে কোন ঘোড়াগুলির কথা জানতে চেয়েছেন শক্তি চট্টোপাধ্যায়?
মুহূর্তের মধ্যে আমাদের মনে পড়ে যায় জীবনানন্দের সেই অতি বিখ্যাত লাইন, মহিনের ঘোড়াগুলো ঘাস খায় কার্তিকের জ্যোৎস্নার প্রান্তরে। জীবনানন্দ তার কবিতায় সাধুচলিতের মিশ্রণ ঘটিয়েছিলেন। যেমন হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, কিংবা কি কথা তাহার সাথে, তার সাথে। সাধুচলিতের এই মিশ্রণ শক্তি চট্টোপাধ্যায়ের চতুর্দশপতি কবিতাগুলির মধ্যেও লক্ষ্য করা যায়। একটি উদাহরণ দিই। বহুদিন বাদে কালই খবর পেয়েছি মধ্যরাতে, ও প্রান্তের রুমাল শুরু করিয়াছে খুঁজিতে আমায়, পথে নামিয়াছে কিংবা উড়িয়াছে খবর পাই নাই, হায় ওর খোঁজা হবে মানুষের সাহায্য ব্যতীত। কবি হিসাবে শক্তি চট্টোপাধ্যায় নিজস্ব কাব্যভাষা অর্জন করেছেন বহুকাল আগেই। এখন তিনি বাংলা ভাষায় বিখ্যাত কবিদের অন্যতম। তবু কি আশ্চর্য, এই 1994 সালেও তিনি এমন একটি কবিতা রচনা করেছেন যা জীবনানন্দের আকাশলীলা নামে অতি পরিচিত কবিতাটির সরাসরি অনুকরণ। প্রথমে জীবনানন্দের কবিতাটি একটু বলি। ওই সুরঞ্জনা, ওইখানে যেও নাকো তুমি, বলো নাকো কথা ওই যুবকের সাথে, ফিরে এসো সুরঞ্জনা, নক্ষত্রের রূপালি আগুন ভরা রাতে, ফিরে এসো এই মাঠে ঢেউয়ে, ফিরে এসো হৃদয়ে আমার, দূর থেকে দূরে, আরও দূরে, যুবকের সাথে তুমি যেও নাকো আর, কি কথা তাহার সাথে, তার সাথে, আকাশের আড়ালে আকাশে, মৃত্তিকার মতো তুমি আজ, তার প্রেম ঘাস হয়ে আছে। এবার শক্তি চট্টোপাধ্যায়ের কবিতাটির কয়েকটি লাইন বলি। মালবিকা ওইখানে যেও নাকো তুমি, কথা কয়ো নাকো ওই যুবকের সাথে, কি কথা তাহার সাথে, তার সাথে, মালবিকা জানো তুমি ঘামে কি লবণ, সামনে দেওয়ার বন আমি বসে আছি, ফিরে এসো মালবিকা, কি সুস্বাদ ওখানে, জীবনে ফিরে এসো মালবিকা, যুবকের সাথে তুমি যেও নাকো আর, শান্তিনিকেতনে আমি দেখেছি পলাশ, ফিরে এসো মালবিকা, ও পলাশে তোমার সাজাবো। আমার মতে বিনয় মজুমদারের ফিরে এসো চাকা বাংলা ভাষায় রচিত এই শতাব্দীর প্রথম কাব্যগ্রন্থগুলির অন্যতম। এই কাব্যগ্রন্থের পরে বিনয় মজুমদার যদি আর কোনো কাব্যগ্রন্থ না রচনা করতেন, তবুও বাংলা কবিতায় তার আসনটি স্থায়ী হয়ে থাকত। এই সেই কাব্যগ্রন্থ যার অন্তর্গত বহু পংক্তি আজ প্রবাদে পরিণত। মানুষ নিকটে গেলে প্রকৃত সারস উড়ে যায়। তারপর ভালোবাসা দিতে পারি, তোমরা কি গ্রহণে সক্ষম, আরটাও আছে, আরও আছে অনেক। ক্ষত সেরে গেলে পরে ত্বকে পুনরায় কেশোদ্গম হবে না। বিনয় মজুমদারের যে এক নিজস্ব কাব্যভাষায় অধিকারী, তাই কাব্যগ্রন্থেই স্পষ্ট। তবুও এ কাব্যগ্রন্থে জীবনানন্দের প্রভাব লক্ষ্য না করে পারা যায় না। মনে হয় জীবনানন্দের দীপশিখা থেকেই বিনয় মজুমদার তার নিজের প্রদীপটি জ্বালিয়েছেন। এই কাব্যগ্রন্থের বিভিন্ন কবিতায় ব্যবহৃত হয়েছে যেসব শব্দ, সেগুলি জীবনানন্দের শব্দভাণ্ডার থেকে সংগৃহীত। যেমন পিপাসা, শিশির চিল, ফড়িং, নীর, ঘাস, খড়, স্বাদ, স্বাদ, বিমর্ষ, শঙ্খমালা, জোনাকি, কীর্তি, ঘ্রাণ, ফসল, পালক ইত্যাদি ইত্যাদি। বিনয় মজুমদার লিখেছিলেন অতি দূর নক্ষত্রের, করুণ ফুলের মতো, হরিণের মাংসের মতো, নক্ষত্রের আহ্বানে, কীটের মতো আমি অনেক হেঁটেছি অন্ধকারে, এবং এরকম আরও অনেক। পড়তে পড়তে আমাদের মনে পড়ে যায় জীবনানন্দের কিছু লাইন। একটা হিম কমলালেবুর করুণ মাংস নিয়ে, তারপর প্যাঁচার ধূসর পাকা যায় নক্ষত্রের পানে, জলামাঠ ছেড়ে দিয়ে চাঁদের আহ্বানে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকার মালয় সাগরে অনেক ঘুরেছি আমি। তাছাড়া বিনয় মজুমদার যখন লেখেন বিপন্ন মরা লড়ে অবিরাম পলায়ন করে, যেহেতু সকলে জানে তার সাদা পালকের নিচে রয়েছে উদগ্র উষ্ণ মাংস আর মেদ, তখন বোঝাই যায়
এ ধারণাও জীবনানন্দের কাছ থেকেই পাওয়া। জীবনানন্দের কবিতায় আমরা আগেই দেখেছি যে বুনো হাঁস পাখা মেলে রাত্রির কিনার দিয়ে উড়ে যায়, সহসা গুলির শব্দে তির্যক হয়ে যায় তার গতিস্রোত, তারপর আবার গুলির শব্দে তার জীবনে নেমে আসে স্তব্ধতা, শান্তি। এখানে আরও একটি কথা জানানোর দরকার যে বিনয় মজুমদারের ফিরে এসো চাকার একটি কবিতা জীবনানন্দের উদ্দেশ্যেই রচিত, যার কথা প্রথম কয়েকটি লাইনে বলেওছিলাম। ধূসর জীবনানন্দ, তোমার প্রথম বিস্ফোরণে কতিপয় চিল শুধু বলেছিল এই জন্মদিন, এবং গণনাতীত পারাবত মেঘের স্বরূপ দর্শনে বিফল বলে ভেবেছিল অক্ষমের গান। 50-এর বিশিষ্ট কবি ফণীভূষণ আচার্যের কবিতার মধ্যেও জীবনানন্দের প্রভাব পরিলক্ষিত হয়। সমুদ্রের সফেন আশ্বাস, নরম জলের ভালোবাসা, কুয়াশার শেষ রাতে হলুদ থ্যাতলানো চাঁদ ডুবে গেছে ভীষণ আঁধারে, ছবিতে বিশাল একটা মরুভূমি, আমাকে 1000 বছর একা একা পার হতে হবে, আমার হাতে শস্যহীন প্রান্তরের চাঁদ, তারপর হেমন্তের নির্জন একটি করুণ পাতা। ফণীভূষণ ব্যবহৃত এইসব শব্দগুচ্ছ বা লাইন আমাদের মনে করিয়ে দেয় জীবনানন্দের কবিতার কথা। যন্ত্র সভ্যতা আধুনিক মানুষের মধ্যে জন্ম দিয়েছে বিচ্ছিন্নতা ও শূন্যতার বোধ। জীবনানন্দ সেই বাঙালি কবি যার কবিতায় প্রথম লক্ষ্য করা গিয়েছিল যুদ্ধোত্তর পৃথিবীর এই অসুখের কথা। সকল লোকের মাঝে বসে আমার নিজের মুদ্রাদোষে আমি একা হাঁটিতেছি আলাদা, তাদের হৃদয় আমার মাথার মতন, আমার হৃদয় নাকি তাহাদের মন আমার মনের মতো নয় কি? তবু কেন এমন একাকী? তবু আমি এমন একাকী? আধুনিক মানুষের জীবনযাপন যত বেশি যন্ত্রনির্ভর হয়ে পড়ছে, তত বেশি সে আক্রান্ত হচ্ছে এই বিচ্ছিন্নতার বোধে। 60-এর বিশিষ্ট কবি ভাস্কর চক্রবর্তী যখন লিখেছিলেন বছরের প্রথম দিনেও তুমি ঘুরে বেরিয়েছো একা একা, বছরের শেষ দিনেও তাই, কিংবা 60-এর আর এক বিশিষ্ট কবি কালীকৃষ্ণ গুহ যখন লিখেছিলেন শুধু একা একা পথ হাঁটি আর বুঝতে চেষ্টা করি মানুষের কোলাহল, কোন শূন্যতার সঙ্গে মিশে থাকে, তখন বোঝা যায় তাঁরা তাদের নিজস্ব ভাষায় বলতে চেয়েছেন আধুনিক মানুষের আত্মিক সংকটের কথা, যা বহুদিন আগে জীবনানন্দ প্রথম সঠিকভাবে টের পেয়েছিলেন। তাছাড়া কালীকৃষ্ণ গুহ তার কবিতায় যে মহাপৃথিবীর কথা বলেন, সময় গ্রন্থির কথা বলেন, সেই ধারণাও তো প্রাথমিকভাবে জীবনানন্দের কাছ থেকেই পাওয়া। কালীকৃষ্ণ গুহ যখন লেখেন কতদিন আকাশ দেখিনি 7টি তারার অন্ধকার, তখন জীবনানন্দের 7টি তারা তিমির এর কথা আমাদের মাথায় রেখে সচেতনভাবেই তিনি রচনা করেছিলেন। বলা যায় 60-এর উল্লেখযোগ্য কবি পবিত্র মুখোপাধ্যায়ের কোনো কোনো কবিতায় জীবনানন্দের প্রভাবের কথা। এখানে তার একটিমাত্র উদাহরণ, দিন আসে ঘুরে ফিরে চলে যায়, অচরিতার্থের হাতে তুলে দেয় মোহ, স্বচ্ছ সবল সুন্দর দিন আশা, এই কবিতাটি। প্রথমত ড্যাশবহুল এইসব দীর্ঘ লাইনের জীবনানন্দের কবিতায় বিশিষ্ট আঙ্গিকটিকে মনে করিয়ে দেয়। দ্বিতীয়ত নক্ষত্র, ইঁদুর, ভাড়ার নতুন চালের গন্ধ, বিড়াল, আয়োজন, হাড় হাবাতে শব্দগুলির ব্যবহার জীবনানন্দের কবিতায় জগৎটিকেই আমাদের কাছে ফিরিয়ে আনে, স্পষ্ট তো এগুলো। তারপর আসি 70-এর কবিতায় জীবনানন্দের প্রভাব তখন অনেকটাই ফিকে হয়ে এসেছে, অথবা অন্যভাবেও বলা যায় যে 70-এর কবিতায় জীবনানন্দের যে প্রভাব লক্ষ্য করা গেছিল তা প্রত্যক্ষ নয়, পরোক্ষ। 70-এর দুই বিশিষ্ট কবি রণজিৎ দাস ও শ্যামলকান্তি দাস। রণজিৎ দাস সূচনা পর্বে প্রভাবিত হয়েছেন বিনয় মজুমদারের দ্বারা, শ্যামলকান্তি দাস শক্তি চট্টোপাধ্যায়ের দ্বারা। আবার বিনয় মজুমদার ও শক্তি চট্টোপাধ্যায় দুজনেই একদা জীবনানন্দের দ্বারা প্রভাবিত হয়েছিলেন।
সেজন্যই বলেছি যে সত্তরের কবিতায় জীবনানন্দের প্রভাব পরোক্ষ। নারীকে পাখির সঙ্গে তুলনা করার ব্যাপারটা রণজিৎ দাস পেয়েছিলেন বিনয় মজুমদারের কবিতা থেকে। বিনয় মজুমদারের কবিতায় নারী কখনো পারাবত, কখনো মরাল, কখনো সারস। পারাবত বৃক্ষচূড়া থেকে পতন হলেও তুমি আঘাত পাও না, উড়ে যাবে, বিনয় মজুমদার লিখেছিলেন একটি কবিতায়। বিনয় মজুমদার আবার এই ধারণাটি পেয়েছিলেন জীবনানন্দের কবিতা থেকে। জীবনানন্দ লিখেছিলেন, দেখিলাম দেহতার বিমর্ষ পাখির রঙে ভরা, কিংবা বনহংসী যদি হতে চাও তুমি, অথবা ওই তোমারে খুঁজেছি আমি নির্জন প্যাঁচার মতো প্রাণে। জীবনানন্দের কবিতায় যে গ্রাম জীবনের ছবি লক্ষ্য করা গেছিল, পরবর্তীকালে তা শক্তি চট্টোপাধ্যায়ের কবিতার মধ্যেও লক্ষ্য করা গেছে, এবং তারও পরে শ্যামলকান্তি দাশের কবিতায়। তাছাড়া জীবনানন্দ ঠ্যাং, থ্যাতা, ফেঁড়ে প্রভৃতি অকাব্যিক শব্দগুলির সঙ্গে কাব্যিক শব্দের এক চমৎকার মিশ্রণ ঘটিয়েছিলেন তার কবিতায়, যা পরবর্তীকালে শক্তি চট্টোপাধ্যায়ের কবিতায় এবং তারও পরে শ্যামলকান্তি দাশের কবিতায় আমরা লক্ষ্য করি। শক্তি চট্টোপাধ্যায়ের মাঝে মাঝেই তার কবিতায় ভদ্রলোক, বৎসরকার, ব্যাটা, কেলে, টেকা, কোঁদল প্রভৃতি লৌকিক শব্দকে ঢুকিয়ে দিয়েছেন। আবার শ্যামলকান্তি দাশের কবিতার মধ্যেও ভিড় করেছে এইসব অলৌকিক অকাব্যিক শব্দ, যেমন থ্যাবড়া, ধেন্দেরে, এলিয়ে কেলিয়ে ইত্যাদি। জীবনানন্দের প্রভাব সম্পূর্ণ মুক্ত হতে পারেনি বাংলা কবিতা এই 90-এর দশকে বা আজ বিংশ শতাব্দীর দ্বিতীয় দশকেও। তরুণতম কবি সুমন গুণ লেখেন, কবিতা বোঝে না যারা তারাই কবিতা লিখে আজ, দৈনিক পৃষ্ঠার। তখন সকলেরই মনে পড়ে যাবে জীবনানন্দের সেই বিখ্যাত দুটি লাইন, যা আজ প্রায় প্রবাদে পরিণত হয়েছে, অদ্ভুত আঁধার এক এসেছে পৃথিবীতে আজ, যারা অন্ধ সবচেয়ে বেশি আজ দেখে, যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা। বোঝাই যাচ্ছে। সবশেষে একটি কথা বলি যে রবীন্দ্রনাথের প্রভাব যেমন বাংলা কবিতা পুরোপুরি কাটিয়ে উঠতে একদিন সমর্থ হয়েছিল, তেমনই জীবনানন্দের প্রভাবও অনেকটাই কাটিয়ে উঠতে পেরেছে আজ। রবীন্দ্রনাথ যেমন সুদীর্ঘ প্রভাব বিস্তার করেছিলেন বাংলা কবিতায়, জীবনানন্দের প্রভাব তেমনই ব্যাপক ও অমোঘ। এর থেকেই বোঝা যাবে কেন জীবনানন্দ রবীন্দ্রোত্তর বাংলা কবিতার শ্রেষ্ঠ কবি রূপে স্বীকৃত হয়ে আছেন।